নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। টোটো নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন, প্রতিবাদে ধর্মঘটের ডাক বাস মালিকদের। দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ গণবন্টনে প্রশাসনিক বৈঠক চুঁচুড়ায়। আসছি বিস্তারিত খবরে। নিয়ন্ত্রণহীন টোটোর দৌড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস পরিষেবা, ধর্মঘটের ডাক বাস মালিকদের ব্যর্থ প্রশাসন। বেআইনি অটো, ট্রেকার ও ম্যাজিক চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল বাস মালিকদের মধ্যে। তবে এখন সেই সবকেও ছাপিয়ে গিয়েছে নিয়ন্ত্রণহীন টোটো চলাচল। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে বাস মালিকরা। হুগলি জেলা জুড়ে আগামী 16 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল বাস মালিক সংগঠনগুলি। হুগলি জেলা বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত ভৌমিক জানিয়েছেন, বড় রাস্তায় টোটো চলাচল আইনত নিষিদ্ধ, কিন্তু নিয়ম মানা তো দূরের কথা। টোটোর দৌরাত্মে রীতিমতো বিপন্ন হয়ে পড়েছে বাস পরিষেবা। প্রতিদিন যাত্রী সংখ্যা কমছে, লোকসান সামলে আর বাস চালানো সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, বারবার বলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের নীরবতায় বাস শিল্প আজ অস্তিত্ব সংকটে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি 16 জুন থেকে জেলার কোথাও কোনো বাস চলবে না, যতদিন না টোটো চলাচলে নিয়ন্ত্রণ আসে। ধর্মঘট চলবে। ধর্মঘটে যেতে হচ্ছে, বাস তো চালানো আর সম্ভব হচ্ছে না। পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, একটা 2015 সাল 16 সাল নাগাদ একটা রেজুলেশন হয়েছিল, যেখানে উপস্থিত ছিল আমাদের তৎকালীন ডিএম, জেলা পরিষদের সভাধিপতি, মেম্বার, যারা যারা পদাধিকারী আছে, এমএলএ, এমপি এবং আমাদের পক্ষ থেকে প্রতিনিধি, যে টোটো চলুক, একটা সংখ্যা ঠিক করে দিক, আর তারা যেন বাসের কানেক্টিংয়ে চলে, বাস রাস্তার উপরে যেন প্যারালাল না চলে। কিন্তু প্রশাসনকে বহুবার অনুরোধ করা, চিঠি দেওয়া, শতাধিকবার ডেপুটেশন দিয়ে প্রশাসন এই নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, ওদের সাহসিকতাটা এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে বাস গেলে ওকে বাসকে সাইড দেবে না, বাস কিছু বলতে গেলে বাসের লোককে মারধর করবে। কিছুদিন আগে তারকেশ্বরে এরকম একটা ঘটনা ঘটেছে, তার আগে আরামবাগে এই ঘটনা ঘটেছে, তার আগে হরিপাল ভান্ডারহাটিতে একই ঘটনা ঘটেছে। প্রশাসন খালি বলে ও ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে। তাই এর মতো পরিস্থিতিতে আমরা চিন্তা করছি যে আমরা যেন আর্থিকভাবে আর চালাতেই পাচ্ছি না, তো 2 দিন বন্ধ থাক, না হয় একটু কম খাচ্ছিলাম, আর না হয় 2 দিন আমরা খাবো না। কিন্তু এর একটা বিহিত না করে হুগলি জেলার কোনো অঞ্চলে, কোনো সাব ডিভিশনে বাসের চাকা ঘুরবে না। আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, সার্বিক সমস্যা সবার। কোথাও রুট ভাঙা অটো চলছে, কোথাও টেকারের ছাদ পাদানিতে দুনিয়ার লোক নিয়ে নিচ্ছে, কোথাও ম্যাজিকের ছাদ পাদানিতে নিচ্ছে, কোথাও অটোর পারমিট নেই, সে এসে বাস রুটের উপর চলছে। এই একটা সমস্যা তো সার্বিক আছেই, কিন্তু সারা জেলার সমস্ত আরামবাগ, শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগর, পান্ডুয়া, বৈচি, তারকেশ্বর, আরামবাগ যা যা আছে, সব জায়গায় সার্বিক সমস্যা দাঁড়িয়ে আছে টোটো। এই টোটো নিয়ন্ত্রণে না আনলে, আমরা টোটো বন্ধের কথা বলছি না, টোটো নিয়ন্ত্রণে না আনলে বাসের চাকা ঘোরা আর সম্ভব নয়। আমরা এটা প্রশাসনকে আলটিমেটাম দিয়ে দিয়েছি। আমরা প্রশাসন আমাদেরকে এখনও পর্যন্ত কোনোভাবে সদর্থক জবাব দেয়নি, কোনো মিটিংয়ে ডাকেনি, কোনো আলোচনা করেনি। সুতরাং আমাদের সিদ্ধান্ত, বাসের চাকা অচল থাকবে। মানে 16 তারিখ থেকে কি হুগলি জেলা জুড়েই বাস? সারা হুগলি জেলা জুড়ে প্রতিটি সাব ডিভিশনেই বন্ধ থাকবে। আগে আমরা জেলা থেকে বন্ধ রাখতাম, বিভিন্ন সাব ডিভিশনের যদি আলাদা করে প্রবলেম থাকতো তাহলে তারা বন্ধ থাকতো, আর যারা প্রবলেম নেই তারা করতো না। কিন্তু এই সামগ্রিক প্রবলেমটা সারা জেলা জুড়ে, এবং এই কারণে সারা জেলার বাস পরিষেবাই 16 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বাস ধর্মঘটের এই ঘোষণা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যারা প্রতিদিন কাজের প্রয়োজনে বাসে যাতায়াত করেন, তাদের জন্য ভোগান্তির আশঙ্কা বাড়ছে। সংসার চালানোর দায় হবে মানলেও টোটোর দৌরাত্মে বাস মালিকরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেই মানছেন বাস চালকেরা। এই যে রাস্তাঘাটে টোটো যা নামিয়ে দিয়েছে, অটো তো মানছেই না, আর টোটো তো বাসওয়ালাকে কোনো কেয়ারই করছে না যে বাস উঠে গেলেও তো ভালো হয়।
এদের অবস্থা রাস্তাঘাটে টোটো বাসকে কোনো কেয়ারই করছে না। এটা তো বাস বন্ধ মানে আমাদেরও ক্ষতি, আমাদের বাস চালিয়ে খাই বলুন। যাত্রীদের তো সমস্যা হবেই, যে যাত্রীরা মানছে কি মানছে না, তারা মানছে না, তারা বাসকে সাপোর্টই কেউ করছে না। টোটো নিয়ে গাড়িকে চেপে দিচ্ছে যেন ওদের রোড, ঠিক আছে, থানা পুলিশ হয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, টোটো নিয়ন্ত্রণের ব্যবস্থা শুরু হয়েছে, তবে আমরা বন্ধের বিপক্ষে। বাস মালিকদের বলবো পরিষেবা জারি রাখতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় হিসেব বহির্ভূত ইলেকট্রিক বিলের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজিত হলো। চুঁচুড়ায় হিসেব বহির্ভূত ইলেকট্রিক বিলের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ। হিসেব বহির্ভূত ইলেকট্রিক বিল প্রত্যাহারের দাবিতে এদিন চুঁচুড়ার বালির মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিজেপি। চুঁচুড়া মণ্ডল 2-এর সভাপতি তপন সরকারের নেতৃত্বে মিছিলটি ব্যান্ডেল চার্চের নিকট ইলেকট্রিক অফিসের দিকে এগোয়। মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। ইলেকট্রিক অফিসের সামনে পুলিশ মিছিল আটকায়। এরপর সেখানেই কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পরে 5 জনের প্রতিনিধি দল অফিসের ম্যানেজারের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, স্মার্ট মিটার বা পুরনো মিটার নিয়ে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যেই হারে 1 মাসে বিল আসছে সেই বিলের টাকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সেই দাবিতেই এদিন তারা বালির মোড় ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেন এবং ইলেকট্রিক অফিসের ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি তার সাথে আলোচনা করেন সমস্ত কিছু বিষয় নিয়ে। জানা গিয়েছে, ইলেকট্রিক অফিসের ম্যানেজারের তরফ থেকে আশ্বাস মিলেছে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে। আমাদের পরিষ্কার দাবি যে একাধিক বাড়িতে, শহরের একাধিক বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে চরম আকারে বিদ্যুৎ বিল পৌঁছেছে। বিগত 8-10 মাস ধরে আমরা 8-10 মাস বছরকে বছর তাদের বাড়ির তারা পেছনের রিডিংগুলো দেখছে, সেখানের ইউনিট আর এখনের ইউনিটের মধ্যে বিস্তার ফারাক চলে আসছে। গরম মাছ কথা, কিন্তু এই বিল আসলো কোথা থেকে তো আমরা বুঝতে পারছি না। একাধিক মানুষ চ্যালেঞ্জও করেছে, ইলেকট্রিক অফিসে এসে চ্যালেঞ্জও করেছে যে এই বিল হতে পারে না, কারণ মাসের পর মাস আমি একাধিক 3 মাস অন্তর কারোর বাড়িতে 2500 টাকা, কারোর বাড়িতে 2200 টাকা, কেউ মাসে মাসে যে 3 মাসের বিলটাকে মাসে মাসে কেউ 700-800 টাকা করে বিল পে করেছে। এরকম বছরকে বছর রয়েছে তাদের বিল ভরা। হঠাৎ করে তার বাড়িতে 21,000, 22,000, এখানে একটা বিল এসছে দেখুন 11,000 সামথিং এসছে। যার বাড়িতে 3 মাসে 1500 টাকা পড়ে 1400 টাকা পড়ে তার বাড়িতে 3 মাসের বিল এসছে 11,000 টাকা। এই বিল আসলো কি পারে? আমরা স্মার্ট মিটার লাগানো আর হচ্ছে পুরনো মিটার ফেলা, এই দুটোর মাঝখানে যে কারসাজি করেছে রাজ্য সরকার, তার বিরুদ্ধে আজকে আমরা ইলেকট্রিক অফিসে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় সিপিএম এর শান্তি ও সম্প্রীতির মিছিল। যুদ্ধ নয়, চাই শান্তি ও চাকরি, এই দাবিতে চুঁচুড়ার খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত চলে এই মিছিল। চুঁচুড়ায় সিপিএম এর শান্তি ও সম্প্রীতির মিছিল। যুদ্ধ নয়, চাই শান্তি ও চাকরি, এই দাবিতেই মিছিল এগিয়ে চলে। চুঁচুড়ার খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত সিপিআইএম এর উদ্যোগে শান্তিপূর্ণ মিছিল আয়োজিত হয়। সন্ত্রাসবাদ, যুদ্ধ উন্মাদনা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়াতে এই মিছিলে কয়েকশো কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলের প্রধান স্লোগানই ছিল যুদ্ধ নয়, শান্তি চাই, বেকারদের চাকরি চাই। দলীয় পতাকা নিয়ে এদিনের এই পদযাত্রা এগিয়ে চলে। নেতৃত্বের দাবি, বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের আন্দোলন অত্যন্ত প্রাসঙ্গিক। উন্মাদনার বিরুদ্ধে, শান্তি শৃঙ্খলার পক্ষে, শান্তি সম্প্রীতি দাবিতেই আজকের মিছিল। আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিছিল, এই মিছিল আমাদের দেশের অস্থিরতার বিরুদ্ধে। এই মিছিল যাতে ভারতবর্ষে ঐক্যবদ্ধ থাকে মানুষ, তার জন্য মিছিল। বিভাজনের বিরুদ্ধে মিছিল, এই জন্যই আজকে মিছিল খাদিনা মোড় থেকে আর চুঁচুড়ো ঘড়ির মোড় পর্যন্ত বামপন্থী দলসমূহে মিছিল অনুষ্ঠিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আবাসন প্রকল্পে স্বচ্ছতা আনতে সচেতনতা সভা হুগলি জেলা প্রশাসন ও CREDAI এর হাওড়া হুগলি শাখার যৌথ উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হলো এই সভা। কাজের খোঁজে শহরমুখী মানুষের ভিড়ে দ্রুত বাড়ছে জনবসতি। কলকাতা ছাড়িয়ে মফস্বলের শহরগুলিতেও সেই প্রভাব স্পষ্ট। গ্রামাঞ্চলেও শহরের রূপ নিচ্ছে অনেক এলাকা। এই পরিস্থিতিতে রিয়েল এস্টেট বা আবাসন প্রকল্পগুলির গুরুত্ব ক্রমশ বাড়ছে। তবে এর পাশাপাশি বাড়ছে প্রতারণার ঘটনাও। ফ্ল্যাট কিনে ঠকছেন বহু মানুষ। আবার নিয়ম না মেনে ফ্ল্যাট তৈরি হওয়া আবাসনের কারণে প্রশাসনকেও পড়তে হচ্ছে সমস্যায়। এই প্রেক্ষাপটে হুগলির চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হলো এক সচেতনতা সভা। হুগলি জেলা প্রশাসন ও কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অর্থাৎ CREDAI এর হাওড়া হুগলি শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিল ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলারিটি অথরিটি অর্থাৎ WBREAR আইন এবং পণ্য ও পরিষেবা কর অর্থাৎ GST। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। তিনি বলেন, 2016 সালে WBREAR আইন কার্যকর হওয়ায় আগে বহু মানুষ আবাসন কিনে সমস্যায় পড়েছিলেন। এই আইনের ফলে এখন ক্রেতাদের সুরক্ষা সুনিশ্চিত হয়েছে এবং বিক্রেতারাও আইনের গণ্ডির মধ্যে থেকে সুবিধা পাচ্ছেন। তিনি আরো বলেন, আইন না মেনে কাজ করলে ডেভেলপারদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কৃষি বিপণন প্রতিমন্ত্রী বেচারাম মান্না, হুগলির জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি, হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কামনাশিস সেন সহ বিভিন্ন জনপ্রতিনিধি, জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিক এবং CREDAI এর প্রতিনিধিরা। আবাসন নির্মাতা সংস্থাগুলি প্রতিনিধিদের উদ্দেশ্যে নিয়ম মেনে কাজ করার বার্তা দেন। আইন মেনে স্বচ্ছভাবে কাজ করলে ক্রেতা বিক্রেতা উভয়েরই সুবিধা। পুরমন্ত্রীর পক্ষ থেকে এই বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়। যেরকম একটা স্যাচুরেশন পয়েন্টে কলকাতা পৌঁছে গেছে, তারপর ন্যাচারালি কলকাতার পাশের যে জেলাগুলো অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে আরবানাইজেশনের সংখ্যাটা আস্তে আস্তে বেড়ে চলেছে। ন্যাচারালি এখানে আরবানাইজেশন হলে যেভাবে জনসংখ্যা আস্তে আস্তে আসছে, যেভাবে মানুষ 11 সেন্সারে প্রায় 33% আমাদের টোটাল পপুলেশন আরবান এলাকায় চলে এসেছে। যদি এখনকার আবার নতুন করে সেন্সার হয় তাহলে দেখবেন প্রায় 40%-এর উপরে মানুষ এখন আরবান এরিয়ায় আসছে। এবং শুধু আরবান এরিয়ায় নয়, মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য আস্তে আস্তে পেরি আরবান এলাকা অর্থাৎ গ্রাম অঞ্চলের লাগোয়া যে অঞ্চলগুলো সেগুলো আস্তে আস্তে আরবানাইজেশন হয়ে যাচ্ছে। এবং সেই দিনও মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, ক্যাবিনেটে ছিল ওরা, যে এইখানে LUDCP-টা টোটাল আমাদের বাংলায় যেসব অঞ্চলগুলো বেশিরভাগই ডেভেলপ করছে সেখানে LUDCP মাস্ট হয়ে গেছে এবং সেটা আমরা করব। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের হিউজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। ঠিক যে এখন গ্লোবাল ফেনোমেনায় হেভি ইন্ডাস্ট্রি বলে আর কিছু নেই। এখন সব আগে ছিল একটা সেল বসিয়ে দিত, একটা ভেল হয়ে যেত, একটা অন্য ইন্ডাস্ট্রি টাটা এসে একটা শহর নিয়ে ইন্ডাস্ট্রি করতো। এখন ইন্ডাস্ট্রি ন্যাচারাল ফেনোমেনায় ডেভেলপ হচ্ছে। অর্থাৎ যে ইন্ডাস্ট্রিটা আজকে স্মল স্কেল আছে, কালকে সে মিডিয়াম স্কেলে যাবে, তারপর সেই ইন্ডাস্ট্রি হায়ার স্কেলে যাবে, অর্থাৎ ফুল ফ্লেজেড ইন্ডাস্ট্রি। এইটা চায়না থেকে আরম্ভ করে বাংলা পর্যন্ত সব জায়গায় এখন ন্যাচারাল ফেনোমেনায় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে।
বিবেকানন্দ পল্লী কারবালা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধে 6টা আর্থারাইটিস, লিভার, গ্যাস্ট্রিক সমস্যা সহ বিভিন্ন বিষয় সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 অথবা 9432427558। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ গণবন্টনে প্রশাসনিক বৈঠক চুঁচুড়ায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। অযোধ্যার রাম মন্দিরের পর এবার দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের হাতে দেবে রাজ্য সরকার। যা নিয়ে চুঁচুড়ার রেশন ডিলারদের সাথে বৈঠকে বসলেন মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। অযোধ্যার রাম মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল সংঘ পরিবার ও বিজেপি।
দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সাধারণের হাতে তুলে দেবে রাজ্য সরকার জানিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এদিন চুঁচুড়ার রেশন ডিলারদের নিয়ে বৈঠকে বসলেন মহকুমা শাসক সদর স্মিতা সান্যাল শুক্লা। হুগলি চুঁচুড়া পুরসভার হলে আয়োজিত বৈঠকে পুরপ্রধান অমিত রায়, পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরাও হাজির ছিলেন। মহকুমা শাসক জানান, পুরো এলাকায় 50,000-এর বেশি পরিবার থাকলেও আপাতত 25,900টি পরিবারের কাছে প্রসাদের প্যাকেট পৌঁছে দেওয়া হবে। বাঁশবেড়িয়ার ক্ষেত্রে সংখ্যাটি 15,000। তিনি বলেন, কবে কোথা থেকে প্রসাদ বিতরণ শুরু হবে দিনক্ষণ না ঠিক হলেও ডিলারদের সাথে কথা বলে আগে থেকেই প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। আমাদের সকলে জানেন যে আমাদের যে জগন্নাথ দেবের দীঘা জগন্নাথ দেবের যে প্রসাদ বিতরণ সেটার জন্যই আমরা আজকে রেশন ডিলারদের সাথে এবং কাউন্সিলরদের সাথে সবার সাথে একটা মিটিং করলাম যে কিভাবে প্রসাদটা ডিস্ট্রিবিউশন হবে, তার কি মডালিটি থাকবে, সেই সব গুলো ডিসকাশন করা হলো আজকে। দেখুন, আমাদের প্রথম দিকে যেরকম ভাবে অ্যালটমেন্ট এসছে, তো সেই হিসেবে আপাতত আমরা 25,000 ফ্যামিলিকে টার্গেট করছি। 25 থেকে 26,000 ফ্যামিলি আছে আমাদের পৌরসভাতে। টোটাল পৌরসভার যেটা আছে তার থেকে অলমোস্ট 40-50% আমরা এখন দেব। তো সেই অনুযায়ী যাতে কোনো রকমের প্রসাদটা যেন মানুষের কাছে ঠিকঠাক করে ভালোভাবে পৌঁছায়, তো তার জন্য আমরা এই মুহূর্তে সেই টার্গেট ধরেই এগোচ্ছি যে ঠিকঠাক করে প্রোডাকশন করে সেটা যেন ডিস্ট্রিবিউশন করে যেরকম এফপিএস ডিলারদের মাধ্যমে পৌঁছে যায় মানুষের কাছে। তো সেটাই আমাদের লক্ষ্য। প্রশাসন সূত্রে খবর, পরিবার পিছু একটি করে প্রসাদের প্যাকেট রেশন দোকান থেকে দেওয়া হবে, যাতে একটি প্যারা ও একটি গজা সহ জগন্নাথ মন্দিরের ছবি থাকার কথা। আগামী 22 জুন থেকে প্রসাদ বিতরণ শুরু হতে পারে। রেশন ডিলার কল্যাণেশ্বর সাহা বলেন, কোভিডের সময়ও আমরা অতিরিক্ত জিনিস বিতরণ করেছিলাম, কিন্তু কমিশন পাইনি। এবারও করব, কিছু পেলে তো ভালোই। তবে তার দাবি, সব রেশন দোকানে একই সঙ্গে প্রসাদ পৌঁছানো হোক, যাতে একই সঙ্গে বিতরণ করা যায়। আজকে আমাদের এসডিও সাহেব ম্যাডাম এসেছিলেন, উনি বললেন যে আমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে। তা আমরা এতে মানে খুবই আনন্দিত যে আমরা জনগণের কাছে আমাদের জগন্নাথের প্রসাদ পৌঁছে দেব। আমরা চাইছি যে সমস্ত দোকানে একসাথেই পৌঁছুক, তাতে 200 করে প্যাকেট যদি দেওয়া হয়, 200 প্যাকেট করে সব দোকান দেওয়া হোক, একসাথে সমস্ত দোকান থেকে দেওয়া হবে, এটাই আমাদের বক্তব্য। কারণ একটা দোকান দেবে আর একটা দোকান দেবে না, তাতে কিন্তু খুবই অসুবিধা দেখা দেবে। সেই জন্য তো আমরা সরকারের কাছে আবেদনও করেছিলাম যে আমাদের যে কমিশন দেওয়া হয় সেই কমিশন আমাদের চলে না, আমরা একটুখানি যদি এটা ব্যাপারে দেখে যদি, তাহলে সেই দেখা যাক কি হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পাইপলাইন ফেটে আগেই গোড়ায় জল জমেছিল। মাটি খোঁড়ার সময় কয়েকটি শিকড় কেটে যেতে একটি পরিত্যক্ত গুমটি নিয়ে ওপরালো একটি অশ্বত্থ গাছ। ঘটনায় বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ব্যান্ডেল দেবানন্দপুরের দাসপাড়া এলাকা। গ্যাসের পাইপ পোতার কাজ করতে গিয়ে জলের পাইপ ফেটেছিল দিন দুয়েক আগেই। সেখান থেকে জল বেরিয়ে বিরাট অশ্বত্থ গাছের তলায় জমতে শুরু করেছিল। এরপরেও চলছিল কাজ। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার দুপুরে মাটি খোঁড়ার সময় কয়েকটি শিকড় কেটে যেতেই পাশে থাকা একটি পরিত্যক্ত গুমটি নিয়ে উপড়ে পড়ে অশ্বত্থ গাছটি। ব্যান্ডেল দেবানন্দপুর দাসপাড়ার এই ঘটনায় কেউ হতাহত না হলেও একটি বিদ্যুতের খুঁটি ভেঙে এলাকার একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত প্রধান রুমা রায়পাল, উপপ্রধান পীযূষ ধর সহ মাটি খোঁড়ার বরাত পাওয়া সংস্থার কর্তারা। আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও। যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ শুরু হয়। বিদ্যুৎ লাইন মেরামতিও শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, পাইপলাইন পোতার কাজের ভুলেই গাছটি উপড়ে গিয়েছে। গাছের শিকড় কেটে দিয়ে চলে গেছে। গতকাল রাত্রিরে মাঝরাত্রিরে এসে বাকি 60% শিকড়গুলো কেটে, তখন আমরা ঘুমোচ্ছিলাম। আমার ছেলের বউ যে গেছিল মুখে বলেছিল যে আর যে গাছটা আমাদের বাড়িতে পড়ে তো কী হবে। তখন বলতে আমাদের কাটার অর্ডার আছে, আমরা কাটব বলে তারা কিনে যায়। গাড়ি কিনে যায়। আজকে সকালে উপরে গেছে, এই কিছুক্ষণ আগে উপরে গেছে। গাছটা যখন উপরে 2 মিনিট আগে আমি গাছের গোড়ায় পাশে যে আমার যন্ত্র টেবিল হয়েছে, আমি তখন বোটে কাজ করছিলাম। তো ঘটনাটা ওদের ভুলই হয়েছে। একদিকে শিকড় যদি কেটে দেয়,
হ্যাঁ, অপোজিটটা যদি মানে এদিকে ডাল না থাকে, থাকবে কি করে গাছটা? ওখানে কি ক্ষতি কি হয়েছে? একটা দোকানের মতন দোকান ঘর দেখছি উল্টে আছে। দোকান ঘর ওটা এমনি একটা ঘুমটি বসানো ছিল। কারোর ছিল না ওটা? না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না, ক্ষয়ক্ষতি ঘুমতে পড়ে গেছে। আমার বাড়ি এখানে হাত ধরেছে বলে মনে হচ্ছে। একই দাবি পীযূষেরও। তিনি বলেন, জলের পাইপলাইন ফেটে যাওয়ার পরই সতর্ক হওয়া উচিত ছিল। গ্যাস কাটার পাইপলাইন যেটা হচ্ছে যে ওনারা যখন কেটেছিল ঠিকই ছিল, কিন্তু আমাদের পিএইচির যে পাইপলাইন ফেটে গিয়েছিল সেটাকে যদি সঠিক সময় সারানো হতো তাহলে এই সমস্যাটা হতো না। কারণ অশুদ্ধ গাছ এমনিতেই মেন শিকড় মাটির তলায় থাকে না, ভাসমান অবস্থায় থাকে অশুদ্ধ গাছ, দীর্ঘদিনের অশুদ্ধ গাছ। কিন্তু যখন পাইপলাইন ফেটে যাওয়ার পর জলটা বারে বারে মেন পাইপ থেকে বেরোচ্ছে, সেটা গোড়াতে জল ঢুকে গেছে। 3 দিন ধরে কন্টিনিউ জলটা ঢুকে যাওয়ার ফলে যেদিকে ভাসছিল সেদিকে উল্টে গেছে। ভাগ্যের বিষয় যেটা উল্টো দিকে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে পড়েনি। এই বাড়িতে পড়লে হয়তো ভয়ঙ্কর একটা বিপদ হতো মানুষের, কিন্তু দুটো বাড়ির ঠিক মাঝখানে বাগান ছিল, সেই বাগানের মধ্যে পড়েছে। এটা সব থেকে মানে আমাদের বাঁচোয়া। এটা কি জলের পাইপলাইন ফেটেছিল? না, কেটেছে অ্যাকচুয়ালি গ্যাস লাইন যে বসানো হচ্ছে, রাত্রিবেলা এরা কাজ করছে, রাতে তো অত ভালো বুঝতে পারছে না। কাটার সময় এদিকে কিছু রাস্তার দিকে যে শেকড়গুলো পড়েছিল, গাছটা রাস্তার দিকেই ছিল ম্যাক্সিমামটা, সেই গাছটা মেন কিছু শেকড় কেটে যায় রাস্তার দিকে। তারপরে কি হচ্ছে, সেই গ্যাসের লাইন করার সময় আমাদের পিএইচির যে লাইন, সেই পিএইচির অনেকটা অংশ মেন লাইন, সেই 3 ইঞ্চি পাইপের অংশটা উড়ে যায়। এবং যখনই মানে বাড়ি বাড়ি জলের জন্য ছাড়াচ্ছে সকালে, দুপুরে, রাত, বিকেলে, তখন ওই জলটা গাছের গোড়ায় ঢুকে যাচ্ছে। এইটার জন্য এই সমস্যাটা হচ্ছে। যদি ঠিক টাইমে আমরা করতে পারতাম কাজটা, আমি বারবার করে গ্যাসের যারা কাজ করছেন তাদের আধিকারিকদের বলেছি যে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখুন, কারণ এখানে ছোটো জায়গা, যাতে মানুষের অসুবিধা না হয় সেটা দেখুন। ওনারা কালকে ওনাদের সাথে কালকেও মিটিং করেছেন, ওনারা খুব চেষ্টা করছেন যে আমরা মেশিন দিয়ে যাতে কাজটা এগিয়ে দেওয়া যায়, সেই জন্য ওনারাও চেষ্টা করছেন। তো যাই হোক, একটা বিপদ হয়েছে, আমরা তৎক্ষণাৎ ইলেকট্রিসিটিকে জানিয়েছি। আমরা যারা গাছ কাটে তাদেরকে খবর দিয়েছি। আমরা পিএইচির যারা কাজ করছে তারা তৎক্ষণাৎ কাজও করছে, দেখছেন এখানে মেশিন দিয়ে কাটা হচ্ছে যাতে জলটা বন্ধ করে দেয়। আমাদের যা লাইন আছে, বিকেলে যে 4টের সময় আমাদের লাইন চালানোর কথা, যারা বাড়ি বাড়ি কানেকশনের যে জল পায় সেই বেনিফিশিয়ারি জলটা পেতে অসুবিধা হবে, কিন্তু আমরা তাদেরকে পাম্প চালাতে বারণ করেছি। যতক্ষণ না আমরা মেন লাইনটা আটকাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা মানে এই পরিষেবা, জলের পরিষেবাটা বন্ধ রাখতে বলেছি। এবং আমাদের এই পিএইচির কাজটা যেটা চলছে, বা পিডাব্লিউর লোক সবাই এখানে চলে এসেছে, ইলেকট্রিসিটি সবাই এসেছেন। ইলেকট্রিকের একটা পোল উল্টো হয়ে তার ছিঁড়ে গিয়ে, যেটা গাছের ডাল দিয়ে ওই তারের উপর পড়েছে, যার জন্য ক্ষতিগ্রস্ত, ইলেকট্রিক লাইনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানকার মানুষের হয়তো 2-1 দিন কারেন্টের অসুবিধা হতে পারে। তো আমরা যাই হোক, আমরা চেষ্টা করছি তৎক্ষণাৎ যাতে খুব কুইক আমরা মানুষকে পরিষেবাটা দিতে পারি এবং এখানকার যে সমস্যা। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বরাত পাওয়া সংস্থার উপস্থিত কর্তারা। ভুলের জন্যই এদিকে সীমানা কোনটা আপনাদের? গাছটা পড়ে গেল। আপনারা তো এখানে ছিলেন, মানে কাজটা কি ঠিকঠাকই হচ্ছিল? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ওষুধের দোকানের গায়ে নাম লেখা হিন্দিতে, প্রতিবাদে সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি জাগো বাংলার পক্ষ থেকে চুঁচুড়ায়। ওষুধের দোকানের গায়ে নাম লেখা হিন্দিতে, প্রতিবাদে স্মারকলিপি প্রদান জাগো বাঙালির পক্ষ থেকে। প্রসঙ্গত, চুঁচুড়া স্টেশনের নিচে সদ্য পথ চলা শুরু হয়েছে একটি ওষুধের দোকানের। সেই দোকানেই প্রচারের স্বার্থে হিন্দিতে লেখা রয়েছে দোকানের নাম সহ নানান প্রচার বিবরণ, তবে নেই কোনো রকম বাংলা হরফের ছোঁয়া, যারই প্রতিবাদে সরব হয়েছে জাগো বাঙালি। তাদের দাবি, হিন্দি কিংবা ইংরেজিতে লেখা থাকতেই পারে নাম, তবে বাংলায় থাকা ওষুধের দোকানের গায়ে বাংলাকে বাদ দিয়ে শুধুমাত্র অন্য ভাষাতে নাম বা প্রচার বিবরণী থাকবে, এটা কাম্য নয়। এদিনের প্রতিবাদে চুঁচুড়া স্টেশন মাস্টার মারফত তারা স্মারকলিপি প্রদান করেন ডিআরএনকে। পাশাপাশি আয়োজিত হয় এক প্রতিবাদ সভাও। অবিলম্বে দোকানের গায়ে অন্য ভাষার পাশাপাশি বাংলায় নাম এবং বাংলায় প্রচার করতে হবে, নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে পারেন বলেই জানান এই সংগঠনের সদস্যরা। জাগো বাঙালির পক্ষ থেকে এসেছি, আজকে একটা ডেপুটেশন দেবো আমরা ডিআরএমের কাছে। ডেপুটেশনটা দেবো, সেটা চুঁচুড়ার রেলওয়ে স্টেশন ম্যানেজারের মাধ্যমে পৌঁছে দেবো আমরা। জাগো বাঙালির পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে যে ওষুধের কোম্পানিকে বরাত দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ, তাতে শুধুমাত্র হিন্দি এবং ইংরেজিতে নাম লেখা, কিন্তু এটা যেহেতু পশ্চিমবাংলায় দোকান, তাই আমাদের দাবি এই নাম হিন্দিতে আমাদের কোনো আপত্তি নেই, ইংরেজিতেও কোনো আপত্তি নেই, তার সাথে সাথে বাংলা ভাষায় যাতে
এই নামটি লেখা হয় ওষুধের দোকানের গায়ে এবং প্রচার যাতে বাংলা ভাষাতেও করা হয় এই দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি এবং একটা প্রতিবাদ সভা করছি। আমরা আজকে এই স্মারকলিপি জমা দেবো প্রথমে, ঠিক তারপর আমরা নিজেদের মধ্যে আলোচনা করব জাগো বাঙালি যারা সদস্যরা রয়েছেন, তারপর আমাদের পরবর্তী কর্মসূচি। অবশ্যই আমরা আন্দোলনের পথে যাব যদি রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের এই দাবি না মেনে নেন, বাংলায় লেখার দাবি যদি না মেনে নেন, তাহলে কিন্তু আমরা অবশ্যই আন্দোলনের পথে এগিয়ে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। টোটো নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন, প্রতিবাদে ধর্মঘটের ডাক বাস মালিকদের। দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ গণবন্টনে প্রশাসনিক বৈঠক চুঁচুড়ায়। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।